বারমহল, অন্দরমহল, কাছারি ঘর, নাট মন্দির, দুর্গা দালান, ভোগমণ্ডপ, রান্নাবাড়ি ইত্যাদি নামের আড়ালে ভাঙা ইটের স্তূপের ভিতর যে অস্পষ্ট ছবি ভেসে ওঠে, তাহার সামনে মাথাটা আপনি কেমন নত হয়ে আসে, আর আসে একটি হাই হাই ভাব। কেমন ছিন্ন সেই বিচিত্র সমারোহের কোলাহলের দিনগুলি, কেমনই বা ছিল ইহাদের অধিবাসীরা, যাহারা এখানে একদিন জন্ম, মৃত্যু, হাসি, কান্না, সুখ দুঃখের অংশ অভিনয় করিয়া গিয়াছে। ভাঙা দেয়ালের ফাটলে ফাটলে এখনো কি তাহাদের অতৃপ্ত নিঃশ্বাস জড়াইয়া আছে? ভোগের এই অজস্র উপকরণ ফেলিয়া যাওয়ার অতৃপ্তি? চৈত্র বৈশাখের এলোমেলো সন্ধ্যায় কপাট খসা জানালার ফোকরে ফোকরে যে আর্তস্বর হাহাকার করিয়া ফেরে, সে কি তাহাদেরই সঞ্চিত দীর্ঘশ্বাস? চামচিকি, গোলা পায়রা, ঝাঁক ছাড়া এখানে অন্য কোনো জীবিত প্রাণীর অস্তিত্ব বাহির হইতে বিশ্বাস করা শক্ত। বরং বেশি সহজ ভূতের অস্তিত্ব কল্পনা। তবু আছে সেই অস্তিত্ব, হয়তো নেহাত নিরুপায় বলেই আছে। অন্দরমহলের মধ্যে যে ঘরগুলো এখনো কোনো প্রকারে টিকে আছে, তাহারই একখানিতে থাকেন নতুন গিন্নি, নবদ্বীপ মজুমদারের তৃতীয় পক্ষের স্ত্রী, 70-এর কাছাকাছি বয়স, মাজা ভাঙা খুনখুনে বুড়ি, চোখের চাহনি নিষ্প্রভ, শুধু কলার জোর আছে সমান। দিনের মধ্যে 50 বার হোঁচট খাইতে খাইতে কোনো গতিকে বুড়ি নিজের পেটের ব্যবস্থা করিয়া লয়। আর ঊর্ধ্বতন 14 পুরুষ হইতে শুরু করিয়া পশু পক্ষী কীট পতঙ্গ দেব দানব সকলের উপর অভিসম্পাদ বর্ষণ করিতে থাকে। বিশ্ব সংসারের সকলের উপর ওর অদ্ভুত এক বিজাতীয় ক্রোধ। পৃথিবীটাকেই দাঁতে পিষিয়া ফেলিতে পারিলে যেন ওর শান্তি হয়। হাত আড়াল করিয়া আকাশমুখী হইয়া তীব্র স্বরে বুড়ি বলে, মরছো আগুন জেলে, পুড়িয়া মারছো পৃথিবীকে, তোমার মরণ হয় না অনামুখ। ভর দুপুরে সাপ দিই তোমায়, জ্বলে পুড়ে মরো, জ্বলে পুড়ে মরো। অবশ্য সূর্যদেবের গায়ে ব্রাহ্মণ কন্যার অভিসম্পাতের আগুন স্পর্শ করে কিনা তাহার প্রমাণ পাওয়া যায় না, কিন্তু বুড়ির এই অযথা শক্তিক্ষয়ের আলস্য নেই। আবার বর্ষার দিনে একঘেয়ে বৃষ্টির শব্দ ছাপিয়ে অসন্তোষ মুখর হইয়া ওঠে। ঝাঁটা খেকো দেবতা কেঁদে মরছেন, কোন জমি ধরেছে তোমায়? কাক, চিল, ইঁদুর, আরশোলা সকলের সঙ্গে প্রতিপক্ষের ভঙ্গিতে বাক্যবাণ বর্ষিত হয়। উঠোনের ওপরে শ্যামাকে দেখা গেল 2 হাতে এক গোছা সজনে ডাঁটা ও একটা পাকা বেল, কোঁচড়ে কয়েকটা পাতিলেবু। নতুন গিন্নিকে দেখিয়া ফিকা হাসি হাসে। সাধ্যপক্ষে ইহার সামনে পড়িতে চায় না সে। শ্যামাকে দেখেই তেলে বেগুনে জ্বলে ওঠে বুড়ি। এই যে পাড়া বেড়ানি, খুদ মাংনি এলেন? সকালবেলায় লোকের দৌড়ে গিয়ে হাত পাততে লজ্জা করে না স্বামী? অমন পেটে আগুন ধরিয়ে দে, আগুন ধরিয়ে দে। ভাত আর পুতের সংসার নয়, একটা পোড়া পেট, তার জন্য এত অহিংসে? ছি ছি, আমি হলে গলায় দড়িয়ে দিতুম। শ্যামার যে এই বাড়িতে সত্যিকার কি দাবি আছে সেটা খুঁজিয়া পাওয়া শক্ত। হয়তো অতি সূক্ষ্ম একটু সম্বন্ধের রেশ থাকিলেও থাকিতে পারে, হয়তো কেবলমাত্র আশ্রয়হীনতার দাবিতে সে আছে। কিন্তু এ বাড়িতে তার মন টেকে না। আরও একজন বাসিন্দা আছে, সে হৈমন্তী। প্রেতপুরীর অন্ধকার গহ্বরে কি সোনার প্রদীপ জ্বলিলে হয়তো হৈমন্তীর সঙ্গে তুলনা করিবার মতো একটা বস্তু মিলিত। এবাড়ির শেষ বংশধর সমুদ্রনারায়ণের স্ত্রী হৈমন্তী। সৌন্দর্য ও সুলক্ষণের কোষ্ঠী পাথরে যাচাই করিয়া আনা মেয়ে, কিন্তু কোষ্ঠীকারদের শাস্ত্র ব্যর্থ করিয়া হৈমন্তীর জীবন ইতিহাস গড়িয়া উঠিয়াছে অদ্ভুত অলক্ষণের মধ্যে। নিতান্ত দরিদ্রের ঘর হইতে যখন এ বাড়িতে বধূ বেশে আসিয়া দাঁড়াইল হৈমন্তী, তখনও বাজনার শেষে
সুরের রেশের মতো এদের পূর্ব গৌরবের কিছু জের আছে। জীর্ণ জমিদারের আংরাখা গায়ে দিয়ে আর চওড়া কলকাপাড় শান্তিপুরী ধুতি পরিয়া দাদা শ্বশুর বিশ্বনারায়ণ রূপা থালায় 5খানি আকবরী মোহর দিয়া কন্যা আশীর্বাদ করিয়া আসিয়াছিলেন। হৈমন্তী পশ্চিমের মেয়ে, দরিদ্র পিতার ঘর হইতে সে প্রচুর ঐশ্বর্য বহন করিয়া আনিতে পারে নাই, কিন্তু আনিয়াছিল অনবদ্য রূপ আর অপূর্ব সঙ্গীতানুরাগ। তার সমুদ্র তাহার মান রাখিয়াছিল, সনাতন নিয়মে গণ্ডি কাটিয়াই তাহার জন্য রাখিয়াছিল অনেকখানি আকাশ, অনেকটা আলো। কিন্তু কয়দিনই বা উৎস বাড়ির হাজার বাতির ঝাড়ের মতো নিমেষে মিলাইয়া গেল সেই সমারোহের দিনগুলি। সেদিন চাঁদ উঠেছিল, সদ্য ফোটা চাঁপা ফুলের মদির গন্ধে বাতাস ছিল উন্মনা। দিঘির ঘাটের বাঁধানো চাতালে হৈমন্তী বসিয়া আছে সেতার হাতে, জ্যোৎস্নায় মাজা দেহ, পরনে নীলাম্বরী, পায়ের কাছে সমুদ্র নারায়ণ। হৈমন্তী বলিয়াছিল, আজ আর বাজাতে ভালো লাগছে না, কি জানি কেমন যেন ভয় করছে, মনে হচ্ছে। কি মনে হচ্ছে বলো তো? মনে হচ্ছে এত সুখ বুঝি সইবে না, বুকের ভিতরটা কেমন যেন করছে, মনে হচ্ছে এই বুঝি শেষ। নিবিড় আলিঙ্গনের মধ্যে কথা শেষ হারাইয়া গিয়াছিল। সমুদ্র হাসিয়া বলিয়াছিল, বুকের কাছে থেকে ভয় কেন হৈম? কিসের ভয়? ওটা দক্ষিণে হাওয়ার গুণ। কবিরা তাই বলেন, মাতাল বাতাস, তোমার সেই সুরটা বাজাও। সেদিন ছাদে বসে যেটা বাজালো, হৈমন্তী ধীরে ধীরে বাজনাটা তুলিয়া লইয়াছিল, কিন্তু হাত খুলিল না। সুর কাটিয়া গেল বারবার। কাতরভাবে বলিয়াছিল, আজ থাক, শুধু তুমি আমার আরো কাছে এসো, খুব কাছে। আরো কাছে? হৈমন্তী ধীরে ধীরে আবার বাজনাটা তুলে নিয়ে বাজানোর চেষ্টা করল, কিন্তু বারবার তাল কেটে যাচ্ছে। সমুদ্র হাসিয়া ফেলিল, কিন্তু হাসির সুর মিলাইবার আগেই বাড়ির ভিতর হইতে ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া আসিল ক্ষীরোদাজি। দাদাবাবু, সর্বনাশ হয়েছে। কি রে ক্ষীরোদা, ব্যাপার কি? ইন্দি দাদাবাবু নাকি বাগদিপাড়ায় গিয়ে কি কেলেঙ্কারি করেছিল, তারা পাড়া ঝেঁটিয়ে লাঠি নিয়ে তেড়ে এসেছে। মুহূর্তে মাথার ভিতর আগুন জ্বলে উঠল। আবার এই কাণ্ড! এই সেদিন ইন্দ্রের জন্য কত কত অপমান সইতে হলো। পুলিশকে আক্কেল সেলামি দিতে গিয়ে সমুদ্রের উঁচু মাথাটা হেঁট হয়ে গিয়েছিল। পিসির ছেলেকে নিয়ে নিত্য এত ঝঞ্ঝাট পোহানোর দায় কিসের? বাড়ির মধ্যে ঢুকিতেই ভীত ইন্দ্রনাথ ছুটিয়া আসিয়া কাতরভাবে বলিল, ছোটদা, তোমার পায়ে পড়ি, বাঁচাও, ওরা আমাকে খুন করে ফেলবে। ওরা? ওদের হাতে পড়বার আগে আমিই তোকে খুন করে ফেলবো রাস্কেল। আচমকা একটা ধাক্কা খাইয়া ইন্দ্র উঁচু রোয়াকের উপর হইতে ছিটকিয়া পড়িল ছান বাঁধানো উঠোনে। আশ্চর্য! পড়িল আর উঠিল না। সমুদ্রের জব্দ করিবার জন্য সত্যই খুন হয়ে গেল ইন্দ্র। জোয়ান ছেলে, স্বাস্থ্য সবল দেহ এতটুকু উঁচু হইতে পড়িয়া মরিয়া যায়? হয়তো আশঙ্কায় আর উত্তেজনায় স্নায়ুশিরায় টান হইয়াছিল, এতটুকু আঘাতেই ছিঁড়িয়া খান খান হইয়া গেল। এখনও সে দৃশ্য চোখের উপর ভাসিয়া ওঠে হৈমন্তীর। উঠোনের মাঝখানে ইন্দ্রর মৃতদেহ ঘেরিয়া বাগদি প্রজাদের নীরব জনতা। একজনের হাতে একটা মশালের আলো দপদপ করতেছে। দুরন্ত বাতাসে তাহার সঞ্চরণশীল আলো ছায়ায় সমুদ্রনারায়ণ মুহূর্তে মুহূর্তে যে হারাইয়া যাইতেছে। চাঁদ বোধ করি তখন অস্ত গিয়েছে। কেমন করিয়া সেই বাগদিদের সাহায্যেই লাশ স্বর্ণ হলো। নিস্তব্ধে সেই রাতেই সমুদ্র গ্রাম ছাড়িয়া ফেরার হইল। সেসব কথা এখন আর হৈমন্তী বোধ করি ভালো মনে পড়ে না। শুধু সমুদ্রের শেষ কথাটা মনে পড়ে। পুলিশের হাতে ধরা দেবার সাহস খুঁজে পাচ্ছি না হৈম। তোমাকে বিধবা করতে পারবো না, পারবো না তোমায় ফেলে মরতে।
তাই দীর্ঘ 1 যুগ বৈধব্য আর সাধব্যের অদ্ভুত ত্রিশঙ্কুলকে কাটাইয়া আসিতেছে হৈম। আর মাস 2 গেলেই সিঁদুর মুছিয়া থান ধরিবার ব্যবস্থা। 18 বছর হইতে 30 বছরের দরজায় আসিতে যে দীর্ঘ পথ অতিক্রম করিতে হইয়াছে হৈমন্তীকে, সে কি এতই ক্লান্তিহীন? খনির স্ত্রী, ফেরারি আসামির স্ত্রী, এই ঘৃণ্য পরিচয় লইয়া এতদিন বাঁচিয়াছি হৈমন্তী কি হিসাবে? সমুদ্র যদি কোনোদিন ফিরিয়া আসি, যদি ডাক দেয়, সাড়া দিবে কে? শবরীর প্রতীক্ষার মতোই বুঝি ধৈর্যহীন প্রতীক্ষা হৈমন্তীর। সমুদ্রের ফটোয় টাটকা মালাগাছাটি পরাইয়া বাসি মালাটি খুলিয়া জলে ভাসাইয়া দেওয়া হৈমন্তীর নিত্য কাজ। নতুন গিন্নির যে সে কথা জানা নাই এমন নয়, তবু খিড়কি দরজায় শাড়ির পাড়ে শেষ অংশটুকু মিলিয়া যাওয়ার সঙ্গে সঙ্গেই নতুন গিন্নি ওদিককার দালান হইতে চিৎকার করিয়া শ্যামাকে প্রশ্ন করেন, মেম সাহেবটি কোথায় হাওয়া খেতে বেরোলেন লা স্বামী? কি জানি, দিঘিতে বুঝি। কি জানি কিলা? জানিস না তুই ন্যাকা? বললে চোরের সাক্ষী গাঁট কাটা আর শরীর সাক্ষী মাতাল। কিন্তু এও বলি মা, ঘরের বউ ফুরুত ফুরুত করে বাড়ির বার হওয়া কিসের জন্য? মালা গাঁথছেন, ফুল ভাসাচ্ছেন, কত রঙ্গই জানেন। এই তো আমার 16 বছর বয়সে স্বামী গিয়েছিল। বলুক দেখিনি কেউ কোনোদিন আদিক্ষেতা করতে দেখেছে? তাহাকে 16 বছর বয়সে দেখিবার সৌভাগ্য যাহাদের হইয়াছিল, তাহারা অবশ্য কেহই আর উপস্থিত নাই। তবু শ্যামা তোষামোদের ভঙ্গিতে সায় দেয়, তোমাদের সঙ্গে কার তুলনা দিদিমা? দিদিমা বিরক্তি কুঞ্চিত মুখে বলে ওঠেন, খোসামত করিস না স্বামী, খোসামত শুনলে গা জ্বলে যায়। সকালবেলা আমাদের দিঘির ঘাটে ওদিক থেকে আসতে একটা মানুষ দেখলাম দিদিমা, কোট প্যান্টুল পরা, লম্বা জোয়ান লোকটা। গোড়াই হবে নাকি কে জানে, বকুল গাছের ওদিকটায় ঘুরঘুর করছিল দেখে কেমন ভয় ভয় করলো, পালিয়ে আসতে পথ পায় না। মনে হলো নতুন এসেছে গাঁয়ে। তা মনে হবে বই কি, তোমার তো আর গা শুদ্ধ চিনতে কাউকে বাকি নেই। বলি পালিয়ে এলি, বললি না কিছু? আমি কি বলবো বাবা, কোট প্যান্টুল দেখলে আমার ভয় করে। কচি খুকি, মেয়েঘাটে পুরুষ আসে কোথা থেকে তার হিসেব নেই। আজ এসেছে কি রোজ আসে কে জানে। ওসব মালা ভাসানো লীলা খেলা কেন, তাই বা কে জানে। কালামুখী তলে তলে কি কীর্তি করছে তা ভগবানই বলতে পারেন। স্বামী যার 12 বছর দেশত্যাগী, তার পরিবারে এখনো সেমিজ কামিজ পরে পটের ছবি হয়ে বেড়াতে লজ্জা করে না? ধন্যবাদ। নতুন গিন্নির মর্যাদা রাখিতেও হৈমন্তীর সম্বন্ধে এত বড় কথাটা স্পষ্ট অভিমত দিতে মুখে বাঁধে শ্যামার। নতুন গিন্নি পুনশ্চ যোগ করেন, বুড়ো হয়েছি, কোমর পড়ে গেছে, চারিদিকে চোখ রাখবার ক্ষমতা নেই, নইলে দেখিয়ে দিতেম সবাইকে, বলিয়া হাঁপাইতে থাকেন। ঘাটের পথ হইতে ফিরিয়া হৈমন্তী মৃদুস্বরে প্রশ্ন করিল, কাগজ এখনো দিয়ে যায়নি শ্যামা? কই না। নতুন গিন্নি কাঠের উনুনে ফোঁ পাড়িতে পাড়িতে ঘরের ভিতর হইতে ক্ষণক্ষণে গলায় বলেন, মিম সাহেবের রোজ খবরের কাগজ না পড়লে চলে না। ধর্মী বাবা, আমি হলে এতদিন গলায় কলসি বেঁধে ডুবে মরতাম। ছি! ঘাটে পথে 5 জনের সঙ্গে আলাপ করে বেড়াবার সাহস কি অমনি আসে? 24 ঘন্টা কাগজ কিতাব নিয়ে থাকলেই বুকের পাটা বাড়ে। হৈমন্তী বিস্মিত দৃষ্টি মিলিয়া 2 দণ্ড শ্যামার মুখের পানে চাইয়া ধীরে ধীরে চলিয়া যায়। হৈমন্তী কবে কাহার সঙ্গে আলাপ করিল? ঘৃণায় লজ্জায় পৃথিবীর বুক হইতে নিজেকে তো প্রায় লুপ্ত করিয়াই রাখিয়াছে। শুধু একখানি খবরের কাগজের সেতু দিয়া বাহিরের জগতের সঙ্গে
এতটুকু একটু যোগসূত্র রাখা। কিসের আশায় সে রাখিয়াছে সে কি নিজেই জানে। আর মিথ্যা বলা চলে কই। সন্ধ্যার অন্ধকার দোতলার বারান্দার এক কোণে হৈমন্তী অমন থরথর করিয়া কাঁপে কেন? শ্যামা বর্ণিত সেই সাহেবের মতন লোকটার সামনে দাঁড়াইয়া অমন ভয় কাতুর অস্থির ভাব কেন দুজনের? অমন আকুল আগ্রহে সেই হৈমন্তীকে বুকের উপর জড়াইয়া ধরিল কেন সাহসে? কে সে? সমুদ্র নারায়ণ? সমুদ্র এখনো বাঁচিয়া আছে? অনেকক্ষণ পর আপনাকে মুক্ত করিয়া লইয়া হৈমন্তী কম্পিত কণ্ঠে কহিল, লুকিয়ে পালিয়ে যাব, লোকে কি বলবে? লোকে যা খুশি বলে বলুক হৈম, ক্ষতি কি? তোমাকে নিয়ে যাব আমার সেই নতুন রাজত্বে। জঙ্গল কেটে যেখানে গড়ে উঠেছে নতুন শহর, সেইখানে নতুন করে গড়ব আমাদের সংসার। সেখানে আমি সমুদ্র নই, আমি মিস্টার মুখার্জি। নাম বদলেছ? বদলাবো না বারে। পুলিশের ভয়ে নিজেকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তুমি যখন চাঁদের আলোয় ঘুমিয়ে থেকেছ, আমি তখন প্রচণ্ড রৌদ্রে ছুটোছুটি করেছি কুলি মজুরের কাজ নিয়ে। দীর্ঘকাল জাপানে আমেরিকায় কাটাইয়া অনেক ভাগ্য বিপর্যয়ের মধ্য দিয়া সমুদ্র অবশেষে কেমন করিয়া আজ একজন প্রতিষ্ঠাপন্ন ফরেস্ট অফিসার হইয়া বসিয়াছে, সঞ্চয় করিয়াছে প্রচুর অর্থ। তাহারই ইতিহাস শুনাইতে বসে হৈমন্তীকে। পাহাড়ের কোলে জঙ্গল ঘেঁষিয়া তাহার বাড়িখানি আরামের আর বিলাসের সমস্ত উপকরণ আনিয়া বোঝাই করিয়াছে হৈমন্তীর জন্য। শুধু হৈমন্তীকে ঘিরিয়া তাহার এতদিনের স্বপ্ন আর সাধনা। একবারও তো খোঁজ নিলে না? যদি মরে যেতুম? কখনো না। আমি নিশ্চয়ই জানতাম হৈম, আবার আমাদের দেখা হবে, আমার তপস্যা ব্যর্থ হবে না। হৈমন্তীও সমুদ্রের মতন অমন সুন্দর করিয়া বলিতে চায়, কিন্তু বলিতে পারে না। বুকের ভিতর মাথা রাখিয়া কাঁদিতে পারে শুধু। কান্নার কথার মধ্য দিয়া রাত্রি গভীর হইতে থাকে। শেষ রাত্রে হৈমন্তীকে লইয়া পলাইয়া যাইবে সমুদ্র। রোমাঞ্চকর সেই কল্পনায় মুখর হইয়া ওঠে সে। পরের বউ নিয়ে পালানোর তো নতুনত্ব নেই হৈম, তা নিজের বউ নিয়ে পালাবো আমি। বেশ চমৎকার মৌলিক হবে না ব্যাপারটা? তুমি এমন কাঁদছো কেন বলো তো? কত পাহাড় জঙ্গল ডিঙিয়ে, কত অগাধ সমুদ্র পার হয়ে ফিরে এলাম তোমার কাছে। সারা রাতটুকু কেঁদেই নষ্ট করবে? আচ্ছা, এদিকে কেউ এসে পড়বে না তো? এতদিন পরে আবার ধরা পড়তে রাজি নয় কিন্তু। কেই বা আছে? নতুন ঠাকুমা সিঁড়ি উঠতে পারেন না। শ্যামা ঠাকুরজির ভূতের ভয়, সন্ধে হলে ঘরের বার হয় না। তাহলে আজকের রাতটুকু নির্ভয়ে আশ্রয় পেতে পারি তোমার ঘরে। ঘরে খিল লাগাইয়া সাবধানে আলো জ্বালো হৈমন্তী। ঘরের চেহারাটা প্রায় একই রকম রেখেছ দেখছি। কি আশ্চর্য লাগছে হৈম! সেই পালঙ্ক, সেই আয়না, দেরাজ, ছবি, আলমারি, সেই জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে তোমার মুখে। তুমি সেই তেমনই সুন্দর রয়ে গেছো, যেন কিছুই পরিবর্তন ঘটেনি তোমার জীবনে। যেন আমি কিছুদিনের জন্য শুধু বিদেশ ঘুরে এলাম। টুকরো কথা, টুকরো হাসি। এই ছবি কার? গুরুদেব টেপ নয় তো? কী আশ্চর্য! এই হতভাগার ছবিতেও মালা ঝোলে। নিলাম এটা আমি, আজ আমার পাওনা। বিশ্রী এই খাঁকির পোশাকে ফুলের মালা মানায় না। কী বলো? কাপড়, ধুতি? ধুতি কি আমি শার্টের পকেটে নিয়ে বেড়াচ্ছি? তুমি দেবে? আমার জামা কাপড় তুলে রেখেছো এতকাল ধরে। হৈম, তুমি কি কাউকেই দেখা দেবে না? নতুন ঠাকুমা, শ্যামা, ক্ষীরোদা, কাউকে বলবে না? পাগল হয়েছ? বললে চাপা থাকবে না, স্টেশনে স্টেশনে হুলিয়া বেরিয়ে যাবে। তার চেয়ে রূপকথা রাজপুত্তুর পক্ষী রাজঘোড়ায় চেপে এসে রাতারাতি দুঃখিনী রাজকন্যাকে নিয়ে উদাও। দেখছো, খুব বুড়ো হয়ে যায়নি কিন্তু হৈম। এত সুখ কি আমার জন্য সত্যি তোলা ছিল? কথার শেষ নাই, রাত্রির শেষ আছে। পাণ্ডুর চাঁদে ফ্যাকাশে হলদে আলো ভোরের নতুন আলোর কাছে সহসা
কোন ফাঁকে আত্মসমর্পণ করিয়া বসিবে কে জানে। হয়তো একটু তন্দ্রা আসিয়াছিল, তাড়াতাড়ি উঠিয়া পড়ে সমুদ্র হৈমন্তীকে ডাকিয়া তোলে। মিসেস মুখার্জি, উঠুন উঠুন, তৈরি হয়ে নিন, 4:40 ট্রেন ধরতে হবে। অবাক হয়ে তাকাচ্ছ কি, মনে নেই? আমি আর শ্রীযুক্ত সমুদ্র নারায়ণ মজুমদার নই, মিস্টার এইস মুখার্জি। কাজেই তুমি মিসেস মুখার্জি। তোমার ওই আধা ধুতির মতো বিশ্রী শাড়িটা আমার ভারী খারাপ লাগছে, কিন্তু ভালো একটা কিছু পরে নাও চট করে। ভালো ভালো আর কি আছে? হৈমন্তী ম্লান হাসে। বৈধব্যের জন্য প্রস্তুত হইতে চওড়া পাড় শাড়ি অনেক দিন ছাড়িয়াছে সে। তবে থাক, যা আছে থাক, মনের স্বাদ মিটিয়ে সাজাবো এরপরে। শুধু দেরি করে ফেলো না, লক্ষ্মী রানী আমার। সকাল হয়ে গেল, ভাবো অবস্থাটা। হৈমন্তী শূন্য দৃষ্টি মেলিয়া চারিদিকে চাহিয়া দেখে, এই তাহার চিরপরিচিত আবেষ্টন, তাহার ধ্যানের দেবতা। শুচিস্মিত নির্মল জীবনখানি এই মুহূর্তে ত্যাগ করিয়া যাইতে, শুধু মালা গাঁথিয়া ফুল ভাসাইয়া বাকি জীবনটুকু কাটানো যায় না। সহসা সমুদ্রের এই রূঢ় পোশাক পরা বলিষ্ঠ দেহখানা হৈমন্তী নির্জন একক শয্যায় কেমন বেমানান অসুচি লাগে। হৈমন্তীর জীবনের সমুদ্র কি অবান্তর নয়? সত্যকার রক্তমাংসী করা সমুদ্র পুরুষের দাবি লইয়া যে ডাক দিল, ছবি লইয়াও তো দিন কাটিতেছিল মন্দ নয়। রাত্রি প্রভাতের সঙ্গে সঙ্গে হৈমন্তীকে লোকে কি বলিবে? শ্যামা আর ক্ষীরোদা যখন পাড়ায় পাড়ায় রটাইয়া আসিবে হৈমন্তীর নিরুদ্দেশের খবর, আমায় ক্ষমা করো। কি বলিলে হৈমন্তী? সমুদ্রের পায়ের কাছে উপর হইয়া পড়িয়া সে ফুরিয়া ফুরিয়া কাঁদিতেছে। হতবুদ্ধি সমুদ্র শুধু প্রশ্ন করিতে পারে, যাবে না? আমায় ক্ষমা করো তুমি। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত হলো। এতদিন যে স্ত্রীকে সবাই বিধবা হিসেবে জেনে এসেছে, হঠাৎ করে সে যদি তার স্বামীর সঙ্গে পালিয়ে যায় গোপনে, তাহলে তাকে সমাজগুলোটা বলবে, কলঙ্কিনী বলবে। তাই হৈমন্তী পারল না সমাজের বেড়াজাল ভেঙে স্বামীর সঙ্গে পালিয়ে যেতে। স্বামী যদি সবার সামনে এসে নিজের পরিচয় দিত, তাহলে সে যেতে পারত। কিন্তু স্বামীও তো পারবে না সবার সঙ্গে পরিচয় দিতে, কারণ সবার সামনে এসে সে যদি পরিচয় দেয়, তাহলে তো তার নামে যে আসামির অভিযোগ আছে তা পুনরায় আবার দাগ এসে কাটবে। বন্ধুরা, আজকের গল্প যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আশাপূর্ণা দেবীর লেখা এই অসাধারণ গল্পটি আজ এখানেই সমাপ্ত হলো। আজ আসি, আবার আসবো এরকম সুন্দর একখানি গল্প নিয়ে। আপনারা ততক্ষণ নিশ্চয়ই অপেক্ষায় থাকবেন। নমস্কার।